সব কমেন্টই নেগেটিভ কমেন্ট। মানে আমি সোজাসুজি বলি, গামলার ভিডিওর কথা বলছি। গত দুদিন ধরেই সব কমেন্টই নেগেটিভ কমেন্ট এবং লাভ রিয়াক্ট স্বাভাবিকভাবে নেই। আর একদিন আগে তাও কিছুতে দিতে পেরেছিল কিছু কমেন্টে, আজকে মোটামুটি কোথাও আর নেই, থাকার কথা না। কারণ ভিডিওর টাইটেল, হ্যাঁ, তার তো লাভ রিয়াক্ট দেওয়ার দরকার নেই। তোমরা একটু বোঝো এসব তোমরা কেন করতে যাও। এই যে তোমরা এত নেগেটিভ কমেন্ট ওকে করছো, কেন করছো গো? কেন করছো? কি লাভ? এই যে ব্যাপারটা করা হচ্ছে, টাইটেলগুলো যেভাবে লেখা হচ্ছে, যার সাথে ভিডিওর ভেতরের কোনো ঘটনার মিল থাকছে না, এগুলো তো ইচ্ছা করে করা হচ্ছে। এটা যে কোনো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগবে না, যে কোনো সাধারণ একজন দর্শক এটা দেখলেই বুঝবে। তবে হ্যাঁ, করা হচ্ছে এই জন্য যে ওটা দেখে, ওটাকেই তো ক্লিকবেট বলে, ওটা দেখে দর্শক ভিডিওটা খুলবে, কিন্তু খুলেই তো সে জানতে পারবে যে ভিডিওতে আসলে কিছু নেই। ওই তারপর আউট অফ কিউরিসিটি যদি কিছু দেখা যায়, যদি কেটে কেটেও দেখে, তাও 2-4 মিনিট তো দেখবে, তাই না? তাতে করে কিছুটা ভিউ হবে। ব্যাপারটা হচ্ছে এটাই করা হচ্ছে এক্স্যাক্টলি। এবং দর্শকের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, কিছু যায় আসে না, জাস্ট কিছু যায় আসে না। এই যে তোমরা ম্যান্ডিকে দেখলে, কিছু গেছে এসছে। এই যে তোমরা দালালকে দেখলে, কিছু গেছে এসছে। আমি কি যাওয়া আসার কথা বলছি বলো তো? বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, এই যে কিছু যায় আসে না, এই কথাটা বলছিলাম, তাই তো? কি যাওয়া আসার কথা বলছি বলো তো? দর্শকরা আমাদেরকে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, মানে আমার চ্যানেল বিশেষ কেউ সাবস্ক্রাইব করেন না, সামহাও তারা ভিডিও খুলে দেখেনও না, তাদের ভালো লাগে না, তাদের পছন্দ হয় না। সুরাত পছন্দ নেই আতা হয় যাকে বলে, তা আমার ফেস হয়তো পছন্দ হয় না, কারণ আমি আমার থাম্বনেলে নিজের ফেস দিই, আমি অন্য লোকের ফেস ইউজ করি না, তাইতে হয়তো ভালো লাগে না। কারণ আগে যখন আমি ইউজ করতাম, কারুর ফেস ইউজ করেছি, তখন দেখতাম অনেক ভিউজ হতো। কিন্তু না, আমি ঠিক করলাম যে নিজের ফেস ইউজ করব। সময় লাগবে, দর্শক যে কজন দেখবে তারা দেখলে শেয়ার করবে। আমার যদি ভিডিওর মধ্যে ম্যাটেরিয়াল ভালো হয়, মানুষ নিশ্চয়ই আসবে। এবং আমি তো জানি যে আমি ভিডিওর মধ্যে কী ম্যাটেরিয়াল দিই, আমার ভিডিও দেখার উপযুক্ত কি না, ভদ্রলোকের দেখার উপযুক্ত কি না। না, কোনো অভদ্র অসভ্যের জন্য আমি ভিডিও বানাই না। ব্যাপারটা হচ্ছে সেটাই। তো যাই হোক, ভিডিওতে ভিউজ হয় না, সেটা আমার দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। কথা হচ্ছে সেটা না, আমার কথা তো হচ্ছিল না, হচ্ছিল গামলার কথা। যেমন ম্যান্ডি কি করেছে, লজ্জা বলে যে বস্তুটা হয়, মেয়েদের বলবো না, লজ্জা যে কোনো মানুষেরই থাকার প্রয়োজন। যেখানে লজ্জার দরকার সেখানে লজ্জাই হওয়া উচিত। কিন্তু মানুষ যখন এই লজ্জা বস্তুটাকে একদম ঝেড়ে, মানে নোংরা কাপড় ছেড়ে ফেলার মতন ঝেড়ে ফেলে দেয়, তখন কিন্তু তার আর কোনো ভয় থাকে না। ঠিক যেটা হয়েছে আমাদের এই ম্যান্ডির ক্ষেত্রে, স্যান্ডিও একই, একদম লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। লোকে থুতু দেওয়ার কথা বলছে গায়ে, কোনো ব্যাপার না, দাও, থুতু ধুয়ে ফেলবো সাবান দিয়ে, কিন্তু আমরা নোংরাই ছড়াবো। এরা ঠিক করে নিয়েছে, কারণ এদের কোনো যোগ্যতা নেই। এই নোংরা ছড়িয়ে বেড়ানো ছাড়া এদের কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, তো আমি ম্যান্ডির কথা বলতে এই ভিডিওতে আসিনি, ডেফিনেটলি একটা কম্প্যারিজন এসেই যাই, কিছুটা কম্পেয়ার করব, কারণ না করে উপায় নেই। যা দেখছি, এতদিন ধরে দেখে যা বুঝেছি অনেক দিন আগেই, সবটা খুলে মনে হয়নি যে বলি। কারণ এই যে যেটা বলছিলাম সেটা আগে বলে নিই, যে দর্শকরা আমাদের সাবস্ক্রাইব কেন করেন? ভালোবেসে করেন, তাই তো? যে মনে হচ্ছে এই দিদির ভিডিওর মধ্যে ভালো কিছু আছে, তিনি ভালো কিছু বলতে চান, তার কথা আমার ভালো লাগছে, দিদির কথা শুনতে ভালো লাগছে। এক্স্যাক্টলি এই কারণেই আমাদের ভিডিও দেখতে আসেন দর্শকরা। আমরা নিজেদের সেইটা চ্যালেঞ্জ, যে তাদের কিভাবে টেনে রাখতে পারবো নিজেদের কথা দিয়ে, নিজেদের ভদ্রতা, নিজেদের সভ্যতা, নিজেদের এথিক্সে অনড় থেকে, অটল থেকে, কোনো লোভের কাছে মাথা নত করব না। আমার এটাই মতে। এবার আর কার কি সেটা তারা জানে। কিন্তু কথা হচ্ছে যে এই যে কিছু ব্লগার আছে, কিছু বলবো, ডেফিনেটলি সবাই নয়, তো কিছু ব্লগার আছে যারা পয়সার মুখ দেখেছে নোংরামি করে, সামহাও তাদের মাথায় এসে গেছিলো বা এসে পড়েছিল তাদের জীবনে পরকীয়া ইত্যাদি। একজনের এসে পড়েছিল, সেটা ম্যান্ডি, বললাম না, বলতেই হবে। কিন্তু তাকে ফলো করে হঠাৎ করে তার এই বুনু ব্যাপারটা করেছিল, ব্যাপারটা অনেক দিনের পুরনো, তার জীবনে ছিল তার এই প্রেমিক, কিন্তু সে ব্যাপারটাকে সামনে আনতে চায়নি। কিন্তু এর ঘটনা দেখে যে কত টাকা করা যায়, তখন তার মাথায় তার প্রেমিকই হয়তো ঢুকিয়েছে, কারণ তার মাথায় কোনো দিনই ওসব বুদ্ধি ছিল না, আমার তা যতদূর মনে হয়। এখনও যা করাচ্ছে প্রেমিকই করাচ্ছে, তার মাথায় কোনো দিনই গোবরের বেশি কিছু ছিল না, আমি যতটা তাকে অবজার্ভ করেছি। তো আগে বলে নিই যাদের কথা বলছিলাম, যে আমাদের দর্শকরা,
তো দর্শকরা আমাদের বিশ্বাস করে ভালোবেসে আমাদেরকে দেখতে আসেন, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম কারণেই তারা কোনো ব্লগারের ভিডিও ভালো লাগলে তাদেরকে দেখতে যান, এবং যদি ভালো লেগে যায় তাহলে তাকে সাবস্ক্রাইব করে নেন। তারা চান রেগুলার দেখব। বিশেষ করে বাড়িতে যদি একটি শিশু থাকে, শিশুটি যদি খুব চুলবুলে হয়, শিশুরা চুলবুলেই হয়, শিশুরা ভীষণ মায়া করে, আদর করে, স্বাভাবিক তাদের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নিয়ে সেটাকে ক্যাশ করার জন্য এই শিশুর বাবা অথবা মা অথবা দুজনেই যখন একটা খেলা হিসেবে নেয় জিনিসটাকে, যে নোংরামি করব, যা খুশি করব, ক্লিক বেট দেব, দর্শকের মাথায় গোল ঢালবো, টুপি পরাবো, যখন না তখন একজনকে শত্রু ভেবে নেব, তার নামে কেস করব, সেও শত্রুতা করবে, তারপরে তার সঙ্গে গলায় গলায় করে সেটাকে আবার বলবো যে এটাই ঠিক, ওটা আমরা ঠিক করছিলাম না, এটা ঠিক। যখন ওটা ঠিক করছিল না তখন কিন্তু একবারও স্বীকার করেনি, তখন দুদিক থেকে দুজনই বলছে ঠিক করেছি, বেশ করেছি, করবই তো, বেশ করবো, এরকম করবো, চল তোর নামে কেস করবো, দেখ এবার তুই কি করিস, বলে কিছুই না, এক পক্ষ আরেক পক্ষকে ভয় দেখানোর চেষ্টা দুই পক্ষই করেছে। কিন্তু দুই পক্ষরই আসলে মনে ভয় ছিল, এবং টাকা খরচের ভয়টা সর্বাধিক ভয়, যেটা আমরা দেখতে পেলাম। টাকা খরচের ভয় শুধু মিলে গেল না, সাপ আর নেউল পরস্পরকে শুধু চুমু খেলো না, অনেক কিছুই করলো, আরও অনেক কিছু করবে, যেটা বুঝতে পারছি। যে দৃষ্টিতে তাকিয়েছিল তার দীপ ভাইয়ের দিকে, তার সোনা দীপ ভাইয়ের দিকে, অত কিছু বলার পর বোঝা যায়, অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো, রিএন্ট্রি হতে চলেছে, একদম শিওর, বা হয়ে গেছে। সেই জন্যই তো তার লোক লাগবে, সেই পুরনো বিশ্বাসী বিশ্বাসভাজন একজন বোন আর একজন সোনাদীপ ভাই তো ভালো সবচেয়ে, এরকম বিশ্বাসভাজন কে হবে? আর যা কথা বলা হয়েছিল তার সম্পর্কে, সেটা কল রেকর্ড দিয়ে হোক যা হোক, সেগুলো যে সব সত্যি সে তো নিজে ভালো করে জানে। আমি ম্যান্ডির কথা বলছি, কেন বলছি, কারণ এই ম্যান্ডির যখন এই পরকীয়ার শেষ পর্বে সে আবার ফিরে আসছে নিজের পুরনো শ্বশুরবাড়িতে, ঠিক তখনই পাটা বাইরে রাখলো পুরনো শ্বশুরবাড়ির থেকে, নতুনের দিকে রাখলো আমাদের গামলা। সে পরকীয়ায় জড়ালো, পরকীয়াটা তার আগে থেকেই ছিল, বোঝা গেছে। সম্পর্কটা সে নিজেও বলেছে অনেক দিনের পুরনো সম্পর্ক সে স্বীকার করে নিয়েছিল, 6-7 মাস পর সেটা সে ডিলিট করে দেয় সেই কমিউনিটি পোস্ট। সেসব হোক, সেগুলো সবার কাছে থেকে গেছে। কথা হচ্ছে সে কিন্তু এর থেকে সাহস জোগাড় করেই আবার, যে লোকে তো এখন ওকে ভালো বলছে, তুমি ফিরে যাও, সংসার জোড়া লাগাও। এবং এই গামলা তখন ধরে নিয়েছিল যে আমি বাড়ি থেকে বেরোবো, পরকীয়া করব, হয়তো এরকম ঘর সংসার যেরকম দেখা যাচ্ছে করছে সেরকমও করব, কিন্তু আবার ফিরেও আসব। কারণ এর স্বামী যদি মেনে নেয় একে পয়সার জন্য, সবাই এখন তো আমাদের সবাই বলে দিচ্ছে, আমাদের যারা দিদিরা যারা জানতেন যে পয়সার জন্য কোনো ভালোবাসা না, কোনো ছেলে ভালোবাসার জন্য তার ভালোবাসার মানুষ কারুর সাথে 1000 বারের বেশি শুয়ে এসে সেটা বলছে, গল্প করছে, তারই কাঁধে মাথা রেখে কাঁদছে, মদ খেয়ে আবার, আর সেটাকে সে নিজেও মদ খেয়ে অ্যাপ্রিসিয়েট করছে না, এটা জাস্ট হয় না। এটা কোনো পাগলের প্রলাপই হতে পারে, সত্যি ঘটনা হতে পারে না। কোনো ছেলের ভালোবাসা এটা নয়, মানে তার ভালোবাসা তো নয়ই, ঠিকই ধরেছিলাম আমরা, মনে মনে আমরা সবাই জানতাম, মুখে স্বীকার করি বা না করি, ওটা ভালোবাসা ছিল না, ওটা ছিল বউয়ের পয়সার কাছে নতি স্বীকার। কারণ সে কুড়ে মানুষ, তার টাকা রোজগারে তার মন নেই, সে পারবে না, সোজা কথা, সে যা কিছুতেই হাত মারে তার হয় না, ভাগ্য খারাপ হতেই পারে, তার হয় না, সে পারে না রোজগার করতে। কিন্তু এই ক্ষেত্রে এই যে গামলা, সেও ঠিক একই ভেবেছিল যে আমার স্বামী তো শুধু, আমি ক্যামেরা করি, আমি সব করি, ও তো শুধু এডিট করে, ও তো কিছু করতে পারে না। এটা ভুলেই গেছিল তার স্বামী অনেক হাতের কাজ জানে, ঠিক যেরকমটা তার পুরনো শ্বশুরও জানেন, যে ওনার হাতের কাজ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তো ভেবে নিয়েছিল যে আমাকে, আমার মুখ না দেখালে, যেহেতু বাড়িতে টাইলস বসবে না এবং প্রচুর খরচের ব্যাপার, অতএব আমাকে পায়ে ধরে নিয়ে আসবে। এবং সেটা সে ক্লেমও করেছিল যে পায়ে ধরে নিয়ে যেতে হবে, আমার পায়ে এসে ফেলবো, পায়ে এনে ফেলবো, পায়ে পড়তে হবে। কিছুদিন আগেও যখন গালাগালি দিয়ে ভিডিওটা করলো, ওই যে স্ট্রাইক দেওয়ার পর, তো সে ধরে নিয়েছিল যে পায়ে এসে পড়বে, এবং আমি রমরম করে একটা পরকীয়া করে নিজের শরীর মন যা কিছুর সুখ, দেহ সুখ, সব কিছু মিটিয়ে টিটিয়ে নিয়ে আবার চলে যাব। মানে আমার ঘরেরটাও থাকলো, গাছেরটাও খেলাম, তলারটাও উড়িয়ে নিলাম, এ ব্যাপারটা সে ধরে নিয়েছিল। সেজন্যই সে সব কিছু নিজে বলছিল যে আমি ভেবেছি ছেলেকে হোস্টেলে দেবো, আমি ভেবেছি মাকেও পাবে, বাবাকেও পাবে, আমি ভেবেছি, সব কিছু সে ভাবছিল। সে এটা ভাবছিল না যে বাচ্চাটার একটা পুরো গোটা বাবা আছে, তার গোটা একটা ঠাম্মি আছে, গোটা একটা দাদু আছে, যারা কিনা তাকে আপ্রাণ দিয়ে, মানে আপ্রাণ দেখাশুনো করে। তো সে যা ধরে নিয়েছিল সেটা বাস্তবে মেলেনি, এবং তার ফলে তাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করে, যাকে বলে বাজারে নেমে পড়তে হয়েছে, একদম রোড অন দা, মানে কি বলবো, অন দা রোড সে বসে আছে, একদম রোডে বসে আছে, ঠিক আছে? মানে সে আর ঘরের মেয়ে নেই,
ঘরের বউ তো কবেই ছিল না, মানে অনেক দিন আগেই থেকেই নেই, তো এখন একদম রোডের হয়ে গেছে, ঠিক আছে। তো রোড পার আগেই যাকে বলে, হিন্দিতে যাকে বলে রোড পার আগেই, মানে টাকা পয়সার দিকে বলছি না, চরিত্রগত দিক থেকে মানে তার বদনাম হতে কিছুই বাকি নেই, সবাই সব বুঝে গেছে। আর এখন তো এই ফ্ল্যাট নিয়ে আরোই পরিষ্কার সবাই বুঝে গেছে, তার ঘর সংসার করার গল্প সবাই বুঝে গেছে, তার সিঁদুর পরা যে স্বামীর সাথে 1 বছরের বেশি কোনো সম্পর্ক নেই এবং থাকবেও না, সেটা সে নিজেও পরিষ্কার করেছে, ডিভোর্স কেস চলছে, সে সিঁদুর পরে শাখা পরে ঘুরে বেড়াচ্ছে, সবাই সব কিছু বোঝে, এগুলো বোঝানোর কিছু নেই। আর একটা যেটা সবচেয়ে বড় প্রসঙ্গ, যে জন্য আমি ভিডিওটা করি তাকে নিয়ে, যে বাচ্চাকে সে কোনো কালেই চায়নি। বাচ্চা যদি আজকে পায়ে হেঁটে গিয়ে বলে মা আমি তোমার কাছে এসেছি, বা বাচ্চার বাবা তাকে নিয়ে গিয়ে বলে এই যে এই নাও বাচ্চা, তুমি তো 1 বছর তোমার কাছে ছিল না, দিয়ে গেলাম, আমি তো 1 বছর পালন পোষণ করেছি, এবার তুমি করো, সে কিন্তু নেবে না, সে কিন্তু নেবে না। তার প্রমাণটা সে আজকে নিজের ভিডিওতে পরিষ্কার করেছে, আজকে নয় কাল থেকেই পরিষ্কার করছে। এরপরেও যে সমস্ত দর্শক বোকার মতো জিজ্ঞেস করছে যে বাচ্চা সত্যিকারে কবে তোমার কাছে আসবে, তারা কি পাগল না তাদের পেট খারাপ, আমি না বুঝতে পারি না। যাই হোক, ওটা বলে নিই আগে যে কী কী দেখে বুঝলাম। যে বাচ্চা যদি পায়ে হেঁটে এসে বলে যে মা চলে এসেছি, এই যে আমি তোমার কাছে চলে এসেছি, এই নাও আমার ব্যাগ ট্যাগ, আমি এসে গেছি, আমি আর বাবার কাছে যাব না, এখন থেকে তোমার কাছে থাকবো। এবং বাচ্চার বাবাও যদি সঙ্গে এসে বলে এই যে দিয়ে গেলাম আর আমি নিয়ে যাব না, তুমি মানুষ টানুষ করো, সে কিন্তু বলবে না নিয়ে যাও, আমি নেব না। কী করে বুঝলাম আমি, মানে 100% গ্যারান্টি দিচ্ছি। কী করে বুঝলাম? জন্মাষ্টমী তো গোপালের জন্মদিন, সবাই গোপালের পুজো করেছে, দ্বীপের বাড়িতেও পুজো হয়েছে এবং এত সুন্দর হয়েছে পুজো, খুবই ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি, পুরো ভিডিওটা ভালোভাবে দেখেছি, ভালো লাগছিল, মানে পুজোটা এত সুন্দর সুচারুভাবে তার জোগাড় করা, মানে দেখলেই ভালো লাগছিল, মানে মন থেকেই মনে হচ্ছিল দেখি পুরো প্রিপারেশনটা, পুজো করা, প্রসাদ খাওয়া, সবটাই, বাচ্চাকে যে গোপালের সাজে সাজানো, ভালো লাগছিল। বাচ্চাকে প্রতিবারই ওরা সাজায়, যার জন্য সব কিছুই ছিল, খালি ধুতিটা খুঁজে পাইনি, তো ধুতিটা কিনে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কি করে বুঝলাম যে এই মা কিছুতেই নেবে না, বাচ্চা হেঁটে আসলে বলবে না তুই চলে যা, আমি তোকে নেব না, পরিষ্কার বলবে। আমি দীপকে বলছি তুমি ট্রাই করতে পারো জিনিসটা, তুমি দেখো এটা মিলবে। কারণ গোপালের জন্মদিন ছিল জন্মাষ্টমীর দিন, এবং সেদিন বাচ্চার মায়েরা চুল কাটে না, অথচ সারা বছরে 365টা দিন থাকতে ঠিক গোপালের জন্মদিনে বেছে বেছে চুল কাটতে হলো, এবং চুলের সেজা বিকট কাটিং আদৌ কাটা হয়েছে কি না বোঝা যাচ্ছে না, সেটার জন্য আবার নাকি কত 200 টাকা দিয়েছে। যাই হোক, যেমন কর্ম তেমন ফলে তো হওয়ারই ছিল, সেটা ঠিক আছে, ওসব নিয়ে আমি কে কার চুল কাটলো, কি কোথাকার চুল কাটলো আমার জাস্ট জানার দরকার নেই, বা চুলের কাটিং কেমন হয়েছে সেগুলো নিয়ে অন্য লোকে খুব পুঙ্খানুপুঙ্খ দেখলাম মাথা ঘামাচ্ছে, আমার খুব হাসি পাচ্ছিল যে এইরকম একটা মহিলা চুল কাটলো না কি কাটলো, জাস্ট কিছু যায় আসে না, ব্যাপারটা অন্য। ব্যাপারটা হচ্ছে সে জন্মাষ্টমীর দিন চুলটা কাটলো, কারণ সে বোঝাতে চাইছে যারা তাকে বিরক্ত করছো এই প্রশ্নগুলো করে, যে কবে আসবে ছেলে, কবে আসবে, তোমার কোলে এসে পড়বে তোমার গোপাল, আরে দুত্তর নিকুচি করেছে তোমার গোপাল, ওর কোনো গোপাল টোপাল নেই, ও স্বীকার করে না, প্রথম থেকে স্বীকার করেনি বাচ্চাকে, ঠিক আছে। এই যে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, হ্যাঁ ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, শেষ পর্বে আছে, এখন ওই জিনিসপত্র নিয়ে যাওয়া চলছে, কোথায় নিয়ে যাচ্ছে আমি বলতে পারবো না, কারণ আমি বলেছি হ্যালো করে কারোর সাথে ফোনে যোগাযোগ আমার নেই, আমাকে কেউ খবর দেয় না, আমি যখন দেখতে পাবো তখন বলবো। কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু ফ্ল্যাট যে ছাড়ছে তার প্রমাণ পেয়েছি, কারণ যে ভদ্রলোক ওই ফ্ল্যাটের ওনার, তিনি আবার করে গতকাল না পরশু থেকেই উনি আবার করে অ্যাড দিতে শুরু করেছেন, গতকাল পরশু দিন খুব সম্ভব দিয়েছেন, যার জন্য কালকে অনেকে ভিডিও করেছে, উনি অ্যাড দিতে শুরু করেছেন যে এই ফ্ল্যাট আবার বিক্রি আছে, সেম ছবি দিয়ে সেম সব কিছু, ঠিক আছে, ওই একই ভাড়া, এখন উনি ওই 8,000 টাকা ভাড়াই চাইছেন। এবার 8,000 সেটা ইংলিশে 8 লিখেছেন না বাংলার 4, আমি বলতে পারবো না, আমার মনে হয় ইংলিশের 8ই হবে, তো বাংলার 4-এর মতন দেখতে, তো ব্যাপারটা সেটাই, যে ভাড়াটাও দিচ্ছিল, তো তার মানে ও ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে। এবং এই যে কথাটাও যেদিন থেকে তুলেছে, ও যতই পরের দিন অস্বীকার করুক যে আগস্ট মাস আসলেই ঘর ছাড়া হতে হয়, ওটাই সেদিন থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে, জিনিসপত্র মানে তার আগে থেকেই বের করছে টুকটুক করে, যেটা আমাদের পায়েল বলেছিল, পায়েলস ফ্যামিলির পায়েল একদম ঠিক বলেছিল যে জিনিসপত্র বের করছে, প্রথম থেকেই ও কিন্তু বলেছিল, এবং আরও 2-1 জন খুব সম্ভব বলেছিল, এক্স্যাক্টলি কারা আমার মনে নেই, কারণ আমি আজকাল এত টাইম পাচ্ছি না যে সবার ভিডিও দেখবো, টুকরো টাকরা দেখে তো বোঝা যায় না, অল্প স্বল্প দেখি, একটু চেষ্টা করি টাচ করে যাওয়ার, কিন্তু হচ্ছে না, সময় হয়ে উঠছে না। যাই হোক, তো কথা হচ্ছে যে পায়েল ঠিকই বলেছিল, ও শিফট করছে, টুকটুক করে নিচ্ছে, একেবারে জিনিসগুলো নিচ্ছে না। এর থেকে আমরা আরেকটা জিনিস বুঝছি, টুকটুক করে তখনই নেওয়া যায় যখন সেই বাড়ি হয়তো নিচ্ছে, এবার হয়তো ফ্ল্যাট নয়, সেই বাড়িটা যখন কাছে হয়, হ্যাঁ ওই এরিয়াতেই নিচ্ছে ডেফিনেটলি, বেশ কাছে, এবং এইবার একটু আটঘাট বেঁধেই হয়তো নিচ্ছে, যাতে কিনা এই ফ্ল্যাট হলে এরকম ঝামেলা হতেই পারে যে ফ্ল্যাট বাড়ির অন্যেরা আপত্তি করতে পারে, কিন্তু যদি এটা সিঙ্গেল বাড়ি নেওয়া যায় তাহলে হয়তো লোকেরা আপত্তি করতে পারবে না, কারণ কিভাবে করবে,
আচ্ছা, কেউ তো বলতে পারবে না এটা আমাদেরও এখানে থাকতে হয়, আমাদেরও মান সম্মানের ব্যাপার। তবে এটা বোধহয় ওর ভুল ধারণা। পাড়ার মধ্যে নুইসেন্স ক্রিয়েট করলেও, লিভ ইন করলেও কিন্তু পাড়ার লোকরা ডেফিনেটলি অন্য বাড়ির লোকরা আপত্তি জানাতেই পারে, এবং একে দুদিনে লোকে চিনে জেনে যাবে। ওই এরিয়াতে তো এমনি এর বদনামি তো আছেই, মানে সব এরিয়াতেই, কিন্তু ওই এরিয়াতে ভালো বদনাম। তো সেজন্য পাড়ার লোক দুদিনে সবটা জেনে বুঝে যাবে, এবং হয়তো এতদিনে জেনে গেছেও। এবং সেটা তো নিশ্চয়ই কোনো বাজে এরিয়া নয় যেখানে সবাই ওই রকম থাকে, সবাই লিভ ইন করে, অতএব গৃহস্থ মানুষরা আছে। ইনি কোনো গৃহস্থী মানুষ ঠিক নন। তো তো আপত্তি কিন্তু এর পরেও আসবে, এবং এইভাবেই ঘরছাড়া হতে থাকতে হবে। আগস্ট কেন, যে কোনো মাসেই ঘরছাড়া হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। এবার ও যে কোনো বাচ্চার মা নয়, ও যে প্রতি মুহূর্তে এটা ওই নেকুকুদু পানা দেখিয়ে এটাই প্রমাণ করতে চায় যে ও একটি কচি খুকি, ওর কোনো বিয়ে থাওয়া হয়নি। 5 বছরের যে সম্পর্ক, যে শ্বশুরবাড়ি, যে বাচ্চা, ও যে একটা শিশুর মা, সেগুলো সম্পূর্ণ অস্বীকার করতেই চায় প্রথম থেকে। একদম প্রথম দিন থেকেই অস্বীকার করতে চেয়েছিল বলেই বাচ্চা ফেলে চলে এসেছিল, এবং বাচ্চাকে নিতে চায়নি, বাচ্চাকে নিতে কোনো দিনই চায়নি 8-9 মাস পর্যন্ত। তারপরে সামহ মনে হয়েছে যে এবারে একটু জব্দ করার জন্য। কিছুই না, এই কথাগুলো এতদিন ধরে যা যা করেছে বলেছে সবটাই হচ্ছে চাপে রাখার জন্য। প্রচুর ওর পয়সা খরচ হোক, ও একে তাকে ধরবে, আরও লয়ার ধরবে, ও আরও কেস করবে, ওর আরও টাকা খরচা হবে। আমি কার কথা বলছি? ওর এক্সের কথা। ভয়ে, কারণ সে চায় না বাচ্চাকে ছাড়তে, সে বাচ্চা ছেড়ে থাকতে পারবে না, সে এবং তার বাবা মা। এ কিন্তু ছেড়ে থেকেছে, ছেড়ে 1 বছর ধরে আছে, ওর কিছু জাস্ট যায় আসে না। কারণ ও তো বলে দিয়েছে, জান তুমি যখন আমার পাশে আছো, এরকম কথা অনেক শর্টসেই বলেছে, আমার আর কাউকে চাই না। ভাই মুখের ওপর বলছে যে আমার আর কাউকে চাই না, কাউকে মানে তার মধ্যে বাচ্চাও আছে। তারপরে তোমাদের কার মনে হচ্ছে যে ওর বাচ্চা চায়? যদি বাচ্চা চাইতো আজ অবধি কাস্টডিটা ফাইল করলো না, এবং সেই বিষয়ে চুপ করে আছে। এখন আবার সে আগের ফর্মে ফিরে গেছে, কেউ বাচ্চার কথা জিজ্ঞেস করলে চুপ, কোনো উত্তর নেই। বুঝতে পারো না তোমরা, আর কবে বুঝবে? যাই হোক, আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছে। আজকে তো দেখলাম ধুইয়ে দিয়েছে, আর প্রচণ্ড বিরক্ত। ওর যারা ভিউয়ার্স তারা খুব বিরক্ত। এখনও লোকে ওই মজা চাখার জন্য যাচ্ছে, দেখছে ঠিকই, কিন্তু বেশি দিন নয়, আর বেশি দিন নয়, চিন্তা নেই। আর প্রশ্ন হচ্ছে যে কোথায় যাচ্ছে বেড়াতে? তোমাদের কার কী দায় পড়েছে কোথায় যাচ্ছে? যেখানে খুশি যাক। বলেছে ওর মা বলেছে পুরী, এবার ও বলছে এখনও বলছে না। মানে ওটা এর কিছুই না, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। এই যে আজকে বলছে একটা বাচ্চার মুখের মধ্যে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, লাগিয়ে বলছে যে ছেলে এসেছে শুনে তো দৌড়ে একেবারে দেখতে গেলাম, দেখা করতে গেলাম। তো সবাই স্বাভাবিক, ছেলে এসেছে এটা বলেছে, সবাই দৌড়ে গিয়ে দেখবে, ভিডিওটা খুলবে। কিন্তু যথারীতি নিজের ছেলে তো নয়, অন্যের ছেলে, তার জন্য গিফট কেনা, জামা কাপড় কেনা, অন্যের ছেলে ভাই। সেই ভিক্ষা মা। ও এই প্রসঙ্গে একটা কথা বলি, সেই গোলাপি দেওয়াল দেখিয়ে বলা হয়েছিল না প্রথমকার ভিডিওগুলোতে, ভিক্ষা মায়ের দেওয়াল, আমরা বিশ্বাস করিনি। এই যে আমার পিছনে যেরকম গোলাপি দেওয়াল, অনেকটা এরকম গোলাপি। তো ভিক্ষা মায়ের বাড়ির বেশিরভাগ দেওয়াল ঠিকমতো প্লাস্টারও করা নেই, দেওয়ালের রং তো ছেড়ে দাও, প্লাস্টারই এখানে হয়নি, সেখানে রং করার প্রশ্নই নেই। তাহলে মিথ্যে কথা যে সে ঝুড়ি ঝুড়ি বলে, এটা জানার পরেও তাকে যারা সাবস্ক্রাইব করে, তাকে যারা রেগুলার দেখে কোনো স্বার্থ ছাড়া, তারা বুঝতে পারো তারা কত বড় চাটনদার, তারা চাটুনি, অথবা তারা মজা নিতে আসে, অথবা তারা নিজেও ওর মতন, তারাও এই জাতীয় জিনিস করেই থাকে, হামেশা করে থাকে। আমার না জাস্ট ঘেন্না করে। এই যে আমি কালকে ওকে নিয়ে ভিডিও করিনি, আমি করতে পারতাম, সবাই করছিল, আমার এত ঘেন্না আসছিল না ভিতর থেকে, ভাবলাম নিজেকে একটা দিন টাইম দিই। কারণটা আমি তোমাদের বলি, কোনো নোংরা জিনিস নিয়ে ঘাঁটলেও না কিছুটা বলে না পাক ছিটে গায়ে লাগে, সেইটাই হয় জানো তো। মানে মাথার ভিতরটা না, মানে আমার যে ইকুইলিব্রিয়াম, শান্তিটা নষ্ট হয়ে যায়। মাথার একটা যে স্থিরতা থাকে না মানুষের, সত্যি বলছি ওকে নিয়ে ভিডিও করলে সেটা নষ্ট হয়ে যায়। অনেক দিন অবধি তোমাদের মতন আমিও আশায় ছিলাম যে হয়তো সত্যি কি ও ছেলে নিয়ে যেতে চায়। না, আশায় ছিলাম বলতে আমি কিন্তু জানতাম মনে মনে, আমি কিন্তু প্রথম থেকে যার জন্য বলে এসেছি, তবুও বলে না আশায় বাঁচে চাষা, কোথাও আমি তো নিজে ছেলের মা, কোথাও একটা মনের কোনায় আশা পালন করতাম। কিন্তু ও কিন্তু সেটা সম্পূর্ণ ভেঙে দিয়েছে, কারণ ও ভীষণ বিরক্ত এই জাতীয় দর্শক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর, যে কেন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে ও ছেলে নেবে কি না, কবে নেবে। আরে নেবে না, ও কি মুখের ওপর তোমাদের বলবে না কি যে নেবো না? ও রেগে গিয়ে কোনোদিন বলেই দেবে যা নেবো না, নেবই না। আমি তো কোনোদিন নেবো বলিনি, তোরাই তো খোঁচাস। এইবার বলি সেই প্রসঙ্গটা, যে প্রথম থেকে ও যখন চ্যানেল খুললো, ও কি বলতো ছেলের কথা? প্রথম একটা মা তার বাচ্চা ছেড়ে যে এসছে, যাকে জবরদস্তি করা হয়েছে ওর কথা অনুযায়ী, বাচ্চা ফেলে রেখে ওকে আসতে হয়েছে, সে তো প্রথম কথা বলবে জানো আমার বাচ্চাকে আমার কাছ থেকে কীভাবে কেড়ে নিয়েছে? বলেছে? আজও অবধি বলেছে? না, বলেনি। শুধু ওর কন্ট্রোভার্সি দিদিভাইদের কানে কানে নানা রকম ফুসমন্তর দিয়েছে যাতে তারা এগুলো বলে, কিন্তু ও নিজে বলেনি, কারণ ও নিজে কোনো প্রমাণ রাখতে চায়নি। বোঝাতে পারলাম? আমি জানি না তোমরা কতটা বুঝলে।
যারা বুঝলে তারা কমেন্টে আমাকে জানাবে অতি অবশ্যই। এবার কিছুটা বলি যে দীপের ভিডিও আজকে যে দেখলাম জন্মাষ্টমী পুজোর ভিডিও, ভীষণ 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 ভালো লেগেছে। দেখো, সব মানুষই কিন্তু দোষে গুণে তৈরি। এবার ওর মাকে সবাই, দীপ তো তখন জন্মায়নি, অতএব দীপের কোনো দোষ নিশ্চয়ই ছিল না। তার যে নিজের মেয়েকে, প্রথম সন্তানকে তিনি দূরে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। ওর মায়ের বয়স তখন হয়তো 17-18 ছিল, মানে নাবালিকা। ও তখন তো ওই বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, এরা জানি না কলকাতার কাছে থাকা লোক, অথচ কেন মেয়েকে ওই বয়সে বিয়ে দিল সেটা তারাই বলতে পারবে। তারা কি কোনো দিন সেটা ক্লারিফিকেশন দিয়েছে যে নাবালিকাকে তারা কেন বিয়ে দিয়েছিল? হ্যাঁ, তখন হয়তো বিয়ের বয়স 18 বা এরকম কিছু ছিল না ওর মায়ের যখন বিয়ে হয়েছিল। কথা হচ্ছে ওর মাকে প্রচুর কাজ করতে হতো, অনেকে দর্শকই দেখে লেখেন। এবং ওর মার ওইটুকুনি বয়সে একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটাকে ঠিক মতন উনি দুধ দেওয়ারও টাইম পেতেন না। ওনার শাশুড়ি যথেষ্ট ওনার ওপর মেন্টাল এবং জানি না ফিজিক্যাল এইভাবে আর কি ঘর সংসারের কাজ করিয়ে শ্বশুর শাশুড়ি নাকি টর্চার করতো। তো তার ফলে উনি বাচ্চা দেখতেই পারতেন না। যখন নিজের মায়ের কাছ থেকে প্রস্তাব এলো যে তুই তো বাচ্চা দেখার টাইম পাস না, এত খাটাখাটনি করতে হয়, বাচ্চাকে তাহলে আমি নিয়ে যাচ্ছি, কারণ বাচ্চা দুধও খেতে পাচ্ছে না, বাচ্চার যত্ন হচ্ছে না, তখন একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার নিজের মায়ের হাতে সন্তান তুলে দেবে না তো কি রাস্তায় ফেলে দেবে? না, উনি রাস্তায় ফেলে দিয়েছিলেন। আর নাকি উনি পরকিয়া করে বাচ্চা ফেলে রেখে বেরিয়ে গেছিলেন। দুধের শিশু, যে কিছু লোক পারপাসলি ওনাকে বারবার খোঁচা দেয়, ওনার রক্তাক্ত যে জায়গাটায় ঘা হয়ে আছে সেই জায়গাটা বারবার করে বলে, যার প্রথম সন্তানকে দিয়ে দিতে হয় সেই জানে যে কেমন লাগে। তবে উনি তো দিয়েছিলেন নিজের মায়ের কাছে, কোন অপরাধটা করেছিলেন। আর সেই মেয়েটি, সে নিজেও তো স্বীকার করেছিল যে হ্যাঁ তার তো ভালো হয়েছে, সে শহরে মানুষ হতে পেরেছে, সে পড়াশুনো শিখতে পেরেছে, আজকে এই যে সে ঝাঁ চকচকে সব জায়গায় যায়, নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছে। তাহলে সেটা কেন পেরেছে? সে কি ওই গ্রামে থাকলে পারতো? তার ভাই যে লেখাপড়া হয়নি, যে কথা ঠিক মতন বলতে জানতো না, আজকাল একটু ঘষা মাজা করে মোটামুটি চলনসই হয়েছে, কিন্তু তবুও শহুরে শিক্ষিত কি সে হতে পেরেছে? পারেনি তো। পয়সা আজকে তারও হয়েছে, কিন্তু অনেক পাপড় বেলার পর। কিন্তু এই মেয়েকে কি এত পাপড় বেলতে হয়েছে? না, সে মোটামুটি শহরে আসার পরেই তার মুখে সোনার চামচ ঢুকে গেছে। তাহলে কিসের এত জ্বলন লোকের, আমি বুঝতে পারি না। মেয়েকে নিজের মায়ের কাছে দিয়ে তার মা তো ভালো কাজ করেছিল, পুণ্যের কাজ করেছিল, নাকি সংসারের কাজ করতে করতে এই মেয়ে যদি দুধ না খেতে পেয়ে মরে যেত, তা সেটা ভালো হতো? তাহলে তো কেউ জানতেই পারতো না এত কথা। আর সেই মা এত অত্যাচার, এত অপমান সহ্য করেও সে কিন্তু একটা রা কাড়ে না, মুখ দিয়ে চুপ করে থাকে, তবুও কিছু বলে না। তো সেই মা যখন আজকে গোপালের পুজো করছে, আর সবচেয়ে যেটা ভালো লেগেছে যে দোলনাটা যেটা ওর বাবা বানিয়েছেন, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, ভীষণ ভীষণ ভালো সত্যি ওনার হাতের কাজ। আমি বলবো যে দাদা, আপনি কিন্তু সত্যি এগুলো বানাতে পারেন, এগুলো খুব ভালো বিক্রি হবে, কারণ কৃষ্ণনগরে তো দাম আছে এসব জিনিসের, কদর বোঝার লোক আছে, মানে বহু দূর দূরান্তর থেকে মানুষ কৃষ্ণনগরে আসে এগুলো কিনতে। মাটির জিনিস ছাড়াও এসব জিনিসেরও খুব কদর আছে, কিন্তু আমি কিন্তু দেখেছি আমার শ্বশুরবাড়িতে ওরা দেখি তো কেনে এই জাতীয় সূক্ষ্ম হাতের কাজ করা এরকম কাঠের জিনিসপত্র আমি দেখেছি। সেজন্য দীপকে বলবো তোমার বাবাকে দেখো না, উনি তো এগুলো নিয়ে ব্যস্তও থাকতে পারবেন, আর বেশ ভালো হবে। এটা ওনাকে একটা চ্যানেলও করে দিতে পারো, যেটা তুমিই পাবলিশ করে দেবে, সবসময় নয়, মাঝে মাঝে ভিডিও দেবেন। দেখো, এটা ভেবে দেখো, কারণ সকলে প্রশংসা করে, সত্যিই প্রশংসনীয় এবং নিট, ভীষণ নিট হাতের কাজ। এবং পুজোর যে জায়গাটা এত সুন্দর সাজানো হয়েছে, সারা দিন ধরে মা ছেলে মিলে তালের বড়া, লুচি থেকে শুরু করে এত সুন্দর করে যে করা, দুজনে মিলে পুজোর জোগাড়, এবং একসঙ্গে 3 জন কাজ করছে। বাচ্চাটা ঘুমাচ্ছে, দাদা বানাচ্ছেন যে দোলনাটা, মা করছে, মা হচ্ছে ময়দা মাখছে লুচির জন্য, ছেলে হচ্ছে তালের বড়ার জন্য প্রিপারেশন সব করে দিল। মানে জাস্ট ভাবা যায় না, 3টে মানুষ অ্যাডাল্ট 3 জনই কাজ করছে পুজোর জায়গাটায় বসে। তারপর বিকেলের মধ্যে সুন্দর নিজেরা সেজে গুজে বাচ্চাকে সাজিয়ে, বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, জায়গাটা সুন্দর সাজানো হয়ে গেছে, পুজো করলো, মানে এত ভালো লাগছিল। মানে এটা হচ্ছে গৃহস্থ পরিবার। কেন বললাম, প্রথমেই বলেছি মেয়েটা কোনো গৃহস্থী মেয়ে নয়, সেজন্য ওর এরকম ভেসেই বেড়াতে হবে শ্যাওলার মতো। গৃহস্থী কেন নয় বলছি, কারণ একটা গৃহস্থ পরিবার এই রকমই হয়, যেখানে সন্ধেবেলা শাঁখ বাজে, পুজো হয়, আর এইভাবে পুজো আচ্চা করা হয়। আর ওদের আমরা কি দেখলাম, মা মেয়ে ঠেঠা করতে করতে সব চলে গেল এই এখান থেকে সেখান থেকে পুজোর প্রসাদ জোগাড় করে করে খাচ্ছে। নিজেদের বাড়িতে কোনো গোপালের পুজো নেই, বাড়িতে তালা লাগিয়ে দে ছুট। আবার বাবা আসবে বলে এসে আলু সিদ্ধ ডিম সিদ্ধ কী সব করলো, তারপরে ঘন্টা, বাবা আসতে পারেনি, নিজেরাই খেয়ে নিল। ওদের কাছে কোনোটাই কোনো ব্যাপার না, আর সবসময় হ্যাঁ হ্যাঁ করছে। সেজন্য কাদের এখনও পাগলের মতো মনে হয় যে ও নাকি মা, ও নাকি বাচ্চা নেবে। আরে ও বাচ্চা নিতে আসলেও তো বাচ্চা ওকে নেবে না, বাচ্চা ওর কাছে যাবে না, আর বাচ্চা গেলেও ও নেবে না। কারণ তোমরা দেখতে পাও না, সারাদিন হাতে নেল পলিশ, চুলের কাটিং, হ্যাঁ খ্যা খ্যা মিষ্টি খাওয়া খাওয়া খাই, পুজোর প্রসাদ জোগাড় করে করে খাওয়া,
আর ওর ওই দাদাটা ওই খালি গায়ে চোখ নাচাচ্ছে, ভুরু নাচাচ্ছে, বিশ্রী অঙ্গভঙ্গি করছে, জাস্ট অসহ্য, জাস্ট নেওয়া যায় না। আর মা হচ্ছে সারাদিন রিলস কুইন, হাতে একখানা ফোন, মানে যাই করুক তাই করুক হাতে একখানা ফোন। মানে এটা নির্লজ্জ বেহায়াত ছোটলোক ফ্যামিলি, জাস্ট ছোটলোক ফ্যামিলি, এছাড়া কিচ্ছু বলতে পারছি না। একদম ছোটলোক ফ্যামিলি। কে ভাই এদের ভিডিও এখনও দেখে আমি জানি না, আবার কে যেন এখনও জ্ঞান দিচ্ছে, এই তুমি এসব না করে পড়াশুনো করো, হ্যাঁ ত্যানা, তুমি কেন এরম করছো। ধ্যাত্তারি নিকুচি করেছে পড়াশুনোর। ওই হাতি করবে পড়াশোনা? হাতি কোন স্কুলে পড়াশোনা করবে? যত সব এই পাবলিকগুলোই হচ্ছে আসল দোষী, এই পাবলিকগুলো আসল দোষী। এই এরা ম্যান্ডির সময় দেখেছি ম্যান্ডিকে হাওয়া দিত, আর এটাকেও হাওয়া দিয়ে দিয়ে এত ফুলেছে। ও এত ফুলেছে কেন জানো? এই পাবলিকের হাওয়ায় ফুলেছে। যাদের যাদের আমার কথা ঠিক লাগবে কমেন্ট করে জানাও, যাদের ঠিক লাগবে না তারাও কমেন্ট করে জানাও। চলো ফটাফট কমেন্ট করতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।